প্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন। তোমরা জানো আজকে আমার ঠিক 12টায় ক্লাস। আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি, সেহেতু আমরা এক্সাক্ট টাইমে ক্লাস শুরু করব। তোমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে তোমাদের মোবাইল বা ল্যাপটপ যাই আছে সেটা নিয়ে বসবে। তোমরা শুধু আমাকে বলো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কি না। আর আমি যে দ্য স্ট্রাকচার অফ ব্রেইন এটা লিখে রেখেছি, এসব দেখতে পাচ্ছ কি না ব্রেনের? ওকে, ঠিক আছে। আমি আজকে এটা পড়াবো। আমি আরেকটু অপেক্ষা করি, তোমরা আরও কয়েকজন আসো। মাত্র 3জনকে দেখতে পাচ্ছি, তোমরা আরও কয়েকজন আসো। আমরা যে পরিশ্রম করছি আমরা জানি এটা কতটুকু ইফেক্টিভ হবে আমরা জানি না, তবে হবে। তোমরা যদি মনোযোগ দাও, তোমরা যদি খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করো, এখন যেটা তোমাদের কাজ সেই কাজগুলো যদি ঠিকমতো করো তাহলে অবশ্যই হবে। তোমরা কে কে এসেছো একটু আমি বুঝতে পারলেও হতো। আমি আরও একটু অপেক্ষা করছি। তোমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা রুটিন দিয়ে দিয়েছি, তোমরা জানো। সুতরাং সবাই জানো যে কখন আমাদের কোন ক্লাসটা হবে। হ্যাঁ, জয় মজুমদার, আমি বুঝতে পেরেছি। আমি আর একটু দেখে শুরু করব, এবং তোমাদের যদি কেউ কমও থাকো তোমরা পরে আমার এই ভিডিওটি দেয়া থাকবে, তোমরা পরে এটা দেখে নেবে কি, কারণ আমাদের প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে। যেহেতু প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা আছে, আমরা সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করব। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে। 402 জহিরুল ইসলাম, সোফিয়া আফরোজ আপা, আসসালামু আলাইকুম আপা। অনেক দিন দেখি না। আসলে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে যেমন লাগে অনলাইনে ঠিক আমাদের অন্তত অতটা ভালো লাগে না, কারণ তোমাদের চেহারা দেখতে পারি না। তোমাদের সঙ্গে যে আমাদের একটা যোগাযোগ হয় সেটা এখানে ওভাবে আমরা অন্তত ফিল করি না, আমি ফিল করছি না। তো তারপরেও আমাদের পড়াতে হবে। ঠিক আছে, আমি ক্লাসে চলে গেলাম। তোমরা যে অল্প কজন আছো তোমাদের জন্যই আমি ক্লাসটা শুরু করলাম। যারা এখনও আসো নাই বা দেখছো না তারা পরে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। দেখো, পৃথিবীর শুরু থেকে যখন মানুষ পড়াশোনা শুরু করলো, অর্থাৎ নো দাইসেলফ, নিজেকে জানার চেষ্টা করলো, তখন থেকে অদ্যাবধি এবং পৃথিবীর শেষ পর্যন্ত ব্রেন নিয়ে কিন্তু গবেষণা চলবে। ব্রেন নিয়ে কিন্তু এখন পর্যন্ত গবেষণা চলছে, ভবিষ্যতেও চলবে। ওয়ালাইকুম আসসালাম রিফাত, ভালো আছো সবাই নিশ্চয়ই? তো এই ব্রেনটা যদি আমরা যতটুকু আছে আমাদের সিলেবাসে, আমাদের ইন্টারমিডিয়েটের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যতটুকু আছে ততটুকু যদি আমরা খুব ভালোভাবে শিখি তাহলে কিন্তু নিজেকে জানা হবে, কিছুটা হলেও জানা হবে। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সিলেবাস আমাদের দিয়েছে, কিন্তু বায়োলজি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ভাস্ট সিলেবাস, এত বড়, সেটার সামান্য কিছু অংশ আমাদেরকে আল্লাহ পাক এই পড়ার সুযোগ দিয়েছে। আমরা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সুযোগ দিয়েছেন। আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন আমরা লেখাপড়া শিখছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তোমরা দুনিয়াতে ডাক্তারি করো, তারপরে ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, তারপরে টিচার হও, যে কোনো বিষয়ের হও পরবর্তীতে যে, কিন্তু বায়োলজি হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে তোমার জীবন। তোমার জীবনটা সম্পর্কে তুমি যদি জানো, অনেকেরই একটা ধারণা আছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, বায়োলজি কেন পড়বো, এটা কিন্তু ঠিক নয়।
নিজেকে জানার জন্য, নিজের পরিবারের সবার বিষয়ে জানার জন্য আল্লাহ পাক একটা বিরাট সুযোগ দিয়েছে। অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি বায়োলজিটা জানো। ইন্টারমিডিয়েটে পুরো হিউম্যান বডি নিয়ে এসেছে, অর্থাৎ মেডিকেলের ফার্স্ট পার্টে যেগুলো পড়ানো হয় সেগুলো অতি সংক্ষেপে। আর যখন একটা ইলাবোরেট জিনিস খুব সংক্ষেপে পড়ানো হয় এটা একটু হার্ড হয়ে যায়, তারপরেও আমরা সেটা সহজভাবে তোমাদেরকে পড়ানো শুরু করব আমি। তোমরা জানো যে আমরা গত ক্লাসে পড়েছি যে আমাদের স্নায়ুতন্ত্রের যে একক নিউরন সে সম্পর্কে পড়েছি। আর স্নায়ুতন্ত্রের মেইন যে অংশগুলো সেগুলো হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে পরিচালক যে সব কিছু নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে ব্রেন। এখন এই ব্রেনটা আমি যেটা বললাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত এটা নিয়ে গবেষণা হবে। মানুষকে আল্লাহ পাক ব্রেন নিয়ে এত জানার সুযোগ করে দেয়নি, যতটুকু দিয়েছে আমরা ততটুকুই শিখব। তাহলে ব্রেনটা কি তোমাদের আমি কালকে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যে স্পাইনাল কর্ড, এখান থেকে যে স্পাইনাল কর্ড একদম নিচে পর্যন্ত, এখান থেকে দেখো শুরু, এটা নিচে পর্যন্ত আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের কশেরুকাগুলো দিয়ে নেমে গেছে। সেই স্পাইনাল কর্ডের স্ফীত অংশ দেখো, স্পাইনাল কর্ডটা এসে স্ফীত হয়ে করটিকার মধ্যে, অর্থাৎ আমাদের যে খুলি আছে এই খুলির মধ্যে এই পুরো জিনিসটাকে সংরক্ষিত রাখে। আল্লাহ পাক এটাকে সেভ করে দিয়েছে, যেটা যেন কোনো আঘাত না পায়, ভেঙে না যায়। অনেক অনেক শক্ত একটা আবরণ আমাদের ব্রেনের খুলি। এই জন্য আমরা যারা মোটরসাইকেল চালাই তারা অবশ্যই হেলমেট ব্যবহার করব। আমরা যারা মোটরসাইকেল চালাই তারা অবশ্যই হেলমেট ব্যবহার করব, কারণ আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান, আমাদের হিউম্যান বডির সৃষ্টির সেরা যে কারণে সেটা হচ্ছে আমাদের এই ব্রেন। এখন তোমরা হয়তো এই লেখাগুলো দেখতে পাচ্ছ না, তাতে কোনো সমস্যা নাই। আমি ব্রেনের যে প্রধান অংশগুলো আমাদের ইন্টারমিডিয়েটের জন্য যেগুলো শিখতে হবে সেগুলো আমি দেখো রং করে ফেলেছি, এই রং দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আরেকটি বার আমাকে একটু বলো তো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তো আমরা ব্রেনের সংজ্ঞাটা আগে, স্পাইনাল কর্ডের স্ফীত অংশ যা করটির মধ্যে সুরক্ষিত থাকে, এই অংশটুকুই হচ্ছে ব্রেইন। এখন এই ব্রেনের কয়টা অংশ, এই ব্রেনের কি কি ভাগ রয়েছে, এখন ভাগটা যদি আমি এই কাগজটা তুলে তোমাদের দেখাই তাহলে আমরা ভাগটা আগে জেনে নিই। জেনে নেওয়ার পরে তারপরে আমরা আবার চিত্রে ফিরে যাব। ভাগটা দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যেটা, এটা ফোর ব্রেইন অর্থাৎ অগ্র মস্তিষ্ক। প্রথম যেটা এটা ফোর ব্রেইন অর্থাৎ অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টি অংশ থাকে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আবার বলছি, অগ্র মস্তিষ্কের 3টি অংশ থাকে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে যেয়ে তোমাদের হয়তো কাঠখোট্টা অনেক শব্দ শিখতে হয় না, বা তোমরা অঙ্ক করছো মজা পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো এই যে জীবন, এই যে আমি কাগজের একটা কাঠি বানিয়ে নিয়েছি, এটা বায়োলজি, বোর্ডটা বায়োলজি, এই যে কাগজে লিখছি কলম, সব বায়োলজি। তুমি খাচ্ছ, পড়ছো, সব কিছু, অর্থাৎ জীবন আগে, লাইফ ফার্স্ট টাইম। এবং সেই লাইফ যদি টিকে থাকে, লাইফ সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুই আমাদের আসবে। কাজেই আগে নিজেকে জানার জন্য জীবনটা জানতে হবে। এরপরে আসো দেখো মিড ব্রেইন। মিড ব্রেইনের এটাকে ফোর ব্রেইন, অগ্র মস্তিষ্কের আরেকটা নাম আছে প্রোসেনসেফালন। আমরা এই কাঠখোট্টা নাম হলেও আমরা এগুলোকে সব কিন্তু মেমোরাইজ করব। তোমরা অবশ্যই খাতা নাও সামনে, একবার করে। আমি তোমাদেরকে বলেছি যে আমরা যদি উচ্চারণ করি
এবং একবার করে যদি পড়াশোনা করি, সেগুলো পড়ি, আমরা চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনবো এবং তারপরে লিখব, এই তিনটা কাজের যদি সমন্বয় করি তাহলে অবশ্যই সেটা আমাদের মেমোরিতে থাকবে, আমাদের স্নায়ুগুলো মেমোরিতে নিয়ে যেয়ে সেটা রেখে দেবে। আমি তোমাদের বলেছি আমরা সকালবেলা দেখো অ্যাসেম্বলিতে কোরআন তেলাওয়াতে সূরা ফাতিহা শুনি, প্রতিদিন শুনি আমরা, কিন্তু সেটা এমন কোনো মুসলিম নেই সেটা পারি না। সেইভাবেই যে এগুলো যদি তোমরা চোখ দিয়ে দেখো, খাতায় যদি একবার লেখো এবং তারপর মেমোরিতে তোমার থাকবেই, তোমরা যে কাজটা করো না, চোখ দিয়ে শুধু দেখে যাও। এবার খাতার সামনে নাও, যতই বইয়ে থাক আমরা এগুলো লিখে এখন শিখব। মিড ব্রেইন দেখো, মিড ব্রেইনের আর একটা নাম মেসেনসেফালন। কি মেসেনসেফালনের মধ্য মস্তিষ্কের তিনটা অংশ। প্রথম অংশটা কিন্তু এইটা আমার একটু দ্বিতীয়তে লেখা হয়ে গেছে, সেরিব্রাল পেডাঙ্কল। এগুলো আমি পরবর্তীতে সব বিস্তারিত বলছি, আগে জেনে নাও। মধ্য মস্তিষ্কের অংশগুলোর নাম সেরিব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা এবং সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে মধ্য মস্তিষ্কের অংশগুলো আমরা জানলাম। এইবার দেখো পশ্চাৎ মস্তিষ্কের নাম রম্বেনসেফালন। আমরা আরেকবার আসি, প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালনের তিনটি অংশ, পশ্চাৎ মস্তিষ্কের তিনটি অংশ, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। আবার বলছি আমি, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এখন দেখবো, আমি যখন ভিতরে পড়াবো তোমাদের, এগুলোর কাজ পড়াবো, এদের দেখতে কেমন হয় চিত্রে দেখিয়ে দিব, তখন আমরা কিছু শব্দ বারবার আসবে, সেটা হচ্ছে ভেন্ট্রিকল। ব্রেনের যে গহ্বরগুলো আছে সেই ভেন্ট্রিকল সম্পর্কে কিন্তু আমাদের বারবার আসবে। এখন সেই ভেন্ট্রিকল আছে 4টা। তোমরা খাতা নিয়েছো? আমাকে একটু বলো, তোমরা খাতা নিয়েছো? তোমরা খাতাটা সামনে নিয়ে বসো এবং লিখে পড়ো। আমি খুব ধীরে ধীরে বলছি, তোমরা লিখে পড়ো। ব্রেনের যে ভেন্ট্রিকল দেখো, আমরা ভেন্ট্রিকল কাকে বলে? দেহের গহ্বর, ব্রেনের গহ্বরটাই ভেন্ট্রিকল। কোথায় থাকে? 4টা গহ্বর থাকে। আর যদি ভেন্ট্রিকল কাকে বলে, তাহলে আমরা বলবো যে ভেন্ট্রিকল এটা কি, যেটা লোকেটেড উইদিন দ্য ব্রেনের মধ্যে থাকে 4 ক্যাভিটিস। সেটা কি বহন করে? হুইচ কন্টেইন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, CSF। CNS হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর CSF হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তোমরা জানো যখন আমরা ব্রেনের কোনো সমস্যা হয় আমরা নিউরোলজিস্টের কাছে যাই এই ফ্লুইড সম্পর্কে, তখন আমরা জানি এটা এমন কোনো কাজ করে না। ইভেন তোমার যে ব্রেনে যদি টক্সিক উপাদান কিছু হয়, বিষ হয়, বজ্র হয়, সেগুলোকে এরা অপসারণ করে। এই যে যেমন দেখো ভাইরাসে আক্রান্ত হচ্ছি, এই জীবাণুগুলোকে ওরা প্রোটেক্ট করে, আসতে দিতে চায় না। এই সেরিব্রাল ফ্লুইডটা ভেরি ইম্পর্টেন্ট রোল পালন করে আমাদের ব্রেনে। এটার যে 4টা আছে সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট তোমার পার্শ্বীয় ভেন্ট্রিকল। এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, তোমরা 9-10-এ পড়েছো। আমাদের যে গুরু মস্তিষ্ক অর্থাৎ অগ্র মস্তিষ্কের প্রথম যে সেরিব্রাম, তার 2টি অংশ আছে, রাইট এবং লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেখানে এই ভেন্ট্রিকলগুলো থাকে। তো খাতায় যদি একপাশে আমি এটা লিখে নিই, তোমরা যদি লিখে নাও, পরবর্তীতে ব্রেন পড়ার সময় তোমাদের সেটা কাজে লাগবে। তারপরে কোথায় যে 4 নাম্বারটা তাহলে গেল আমাদের 1, 2, 3 নাম্বারটা ইন বিটুইন রাইট অ্যান্ড লেফট থ্যালামাস, অর্থাৎ আমাদের অগ্র মস্তিষ্কের যে দেখো এই যে থ্যালামাস আছে, সেখানে 2টো অংশ আছে, রাইট অ্যান্ড লেফট অংশ আছে থ্যালামাসের, তার মাঝে থাকে। অ্যান্ড ফাইনালি দ্য 4th one যেটা, সেটা জাংশন বিটুইন পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা, দিস প্লেস। এই যে দেখো এটা
পন্স, আমাদের এই অংশটার নাম পন্স এবং এই অংশটার নাম মেডুলা অবলঙ্গটা। এই দুটোর জাংশনে সেই গহ্বরটা থাকে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এতক্ষণ আমরা ব্রেইনের ভেন্ট্রিকল যেগুলো আছে সেই ভেন্ট্রিকল সম্পর্কে বললাম। তোমরা এটা লিখো, পড়ো, শুনো, শুনে মাথায় রাখো। এখানে আমরা এখন এক এক করে পড়ব এবং তার সেই পড়তে যেয়ে আমাদের কি কি কাজ, প্রশ্ন কিভাবে আসবে, অবজেক্টিভ কিভাবে আসবে, তোমরা কিন্তু সব লিখবে, প্লিজ লিখবে। বারবার ক্লাসে যে কোশ্চেনগুলো করো আমরা কিন্তু সবই বলে দিই। দেখো প্রথমেই যেটা আমাদের কোন অংশটা, সেরেব্রাম। এই যে দেখো সেরেব্রাম কিন্তু আমাদের এই অংশটা, সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের 80% অংশ, অর্থাৎ অগ্র মস্তিষ্ক কিন্তু এইটা। তারপরে তোমার এই যে গোলাপি যে রংটা, এই যে সবুজ গ্রিন যে রংটা, গ্রিন প্যারট কালার, তাই না? প্যারট কালার, কি সুন্দর প্যারট কালার, সেইটা এবং এই যে সেরিব্রাম, এই গুলো মিলে কিন্তু অগ্র মস্তিষ্ক বলা হয়। এখন সেই পড়াগুলো আমরা এক এক করে ভিতরে যাব এবং সেই অগ্র মস্তিষ্কটা বিভিন্ন অংশের কাজগুলো আমরা জানব। তোমরা আরেকটা বার বলো আমাকে, শুনতে পাচ্ছ কিনা? সব কিছু ক্লিয়ার? সব কিছু শুনতে পাচ্ছ? সব কিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের রেসপন্স না পেলে আমাদের একটু অসুবিধা হয়, তারপরেও আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা ভালো করে শোনো। এখন ব্রেন সম্পর্কে আর কথাগুলো আমরা আরও কয়েকটা কথা শুনবো, যে ওজন কত, এই ব্রেনের ওজন কত। এটার গড় ওজন 1.36 কেজি, 1.36 কিলোগ্রাম। এর আয়তন হচ্ছে 1500 সিসি। আর এর মধ্যে যে নিউরন থাকে এটা নিয়ে তোমাদের একটু সমস্যা হবে, কারণ আমাদের বোর্ড অনুমোদিত 12টা বই, এক একটা বইয়ে কিন্তু এই সংখ্যাটা ডিফার করে কিছু কিছু, কারণ ওই যে তোমাদের বলেছি যে ব্রেনের নিয়ে এখনও গবেষণা চলছে। আজমল স্যার যেমন লিখেছেন 100 বিলিয়ন, আজমল স্যার লিখেছেন 100 বিলিয়ন। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, প্রতিটি চ্যাপ্টারের এই যে সমস্যাগুলো তোমরা যেগুলো ফেস করবে, তোমরা অবশ্যই আজমল স্যারের বইটা তখন মাথায় রাখবে, বিকজ এটা কিন্তু ফার্স্ট বোর্ডে এই বইটার অনুমোদন এনসিটিভি কর্তৃক, এটা কিন্তু ফার্স্ট বই। সেকেন্ড বই মাজেদ আপার বই, মাজেদ আপার বইয়ের থেকেও তাহলে এই কনফিউশন যেগুলো আছে সেগুলো কিন্তু শিক্ষক মণ্ডলীকে বারবার বলা হয়েছে, আমার কলিগস যদি কেউ শুনে থাকেন, বারবার বলা হয়েছে যে বিভিন্ন সংখ্যার যেগুলো গরমিল আছে আমরা প্রশ্নে সেগুলো অ্যাভয়েড করব, কিন্তু যদি এসে যায় তোমরা কিন্তু কাছাকাছি যে উত্তরটা সেটা দেবে। এবং তোমরা যদি আবার গুগল সার্চ করো সেখানে দেখবা রিসেন্ট ডাটা দেওয়া আছে 86 মিলিয়ন, তাহলে আমরা মোটামুটি নিউরন ব্রেনের যে একক সেটা 86 থেকে 100 মিলিয়ন পর্যন্ত জানবো। আর এই ব্রেনের নিউরনকে যেটা সুরক্ষিত রাখে তার নাম নিউরোগ্লিয়া। কি নাম বলো? নিউরোগ্লিয়া। আমি লিখে দিতে পারছিলাম, সরি যে আমার মার্কারটা পার্মানেন্ট মার্কার, আমার মার্কার আনা হয় নাই, আর যেটা ছিল কালি শেষ, এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিউরোগ্লিয়া। তোমরা বানানটা একটু শুনে নাও, NEUROGLIA। নিউরোগ্লিয়াটা কি? নিউরোগ্লিয়াটা হচ্ছে এক ধরনের সেল যা নিউরনকে প্রোটেক্ট করে। নিউরোগ্লিয়া ব্রেনে অবস্থিত কোষ যা নিউরনকে প্রোটেক্ট করে, যা নিউরনকে রক্ষা করে। এবার আসো আমরা যে পড়াগুলো শিখবো, যে পড়াগুলো দেখছি, তার প্রথম যে অংশটা আমরা বলেছিলাম সেরেব্রাম। সেরেব্রাম যে এই যে দেখো কর্পাস ক্যালোসাম, তারপর থ্যালামাস, হাইপোথ্যালামাস মিলে সেরেব্রাম, এটা সেরেব্রাম। এটা হচ্ছে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, এই যে দেখো গোলাপি অংশটা থ্যালামাস, এই যে দেখো ডার্ক ব্লু একদম কিছুটা বেগুনি কালার, এইটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে থ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যান্ড সেরেব্রাম,
এইগুলো মিলে হয় প্রথম অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে এই 3টি অঞ্চল আছে। তাহলে প্রথমটা কি বলো তো? প্রথমটা হচ্ছে সেরিব্রাম। ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো তোমরা 9, 10-এ পড়ে এসেছো। আমি আবার পড়াচ্ছি, আবার তোমাদের মনে করে দিচ্ছি। আমরা ভালোভাবে প্রতিটি বাক্য শিখবো, প্রতিটি বাক্য ব্রেনে নিব। কারণ তোমরা বারবার বলো অবজেক্টিভের কথা। অবজেক্টিভ মানে কোনো গাইড বই পড়া নয়। অবজেক্টিভ মানে অন্তত 2-3টা বইয়ের সব কিছু আমি তোমাদের বলি প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত জানা, এবং যেগুলো বোল্ড করা আছে সেগুলো। ছবি ঘোলা আসছে, আমি সরি বাবা, আমি আমার মোবাইলের ক্যামেরাটা মেবি একটু ঘোলা। এখন দেখো তো, এখন দেখো। আচ্ছা, তারপরে তোমরা বইটা সামনে নাও, বইটা সামনে নিয়ে ব্রেনের ছবিটা বের করো, তোমাদের জন্য আরও সুবিধা হবে। আমি শুধু এর ফাংশন, অবজেক্টিভ কিভাবে আসে, অ্যাপ্লাইড কিভাবে আসে এবং এর কাজ, এগুলো সব আমি বলে দিচ্ছি। দেখো, গুরু মস্তিষ্ক যেটা, এই গুরু মস্তিষ্ক অর্থাৎ সেরেব্রাম, কর্পাস ক্যালোসাম, এই যে থ্যালামাস গোলাপি অংশটা, হাইপোথ্যালামাস বেগুনি অংশটা, এই অংশগুলো ব্রেনের 80% অঞ্চল জুড়ে থাকে। অর্থাৎ ব্রেনের প্রায় 80% এই অংশটা। এটা তোমার একটা খাঁজ হয়ে দুটো খণ্ডে বিভক্ত, যেটা আমরা শিখেছি। সেই বিভক্ত দুটোর নাম কি? লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমরা যদি লিখতে পারতাম, তোমাকে আবার আমি দেখাতে পারতাম এগুলো সরে, তাহলে দেখানো যেত যে এটার মোটামুটি খাঁজ নিয়ে দুটো খণ্ডে বিভক্ত সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার আর সেরিব্রাল দুইটা খণ্ড এই কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ারের খণ্ডগুলো কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। আর এই যে এগুলো যে উঁচু নিচু অঞ্চলগুলো দেখছো, এই উঁচু নিচু অঞ্চলগুলোর যে উঁচু অঞ্চল সেটাকে জাইরাস বলে, GYRUS, এবং নিচু অঞ্চলকে তোমার বলা হয় সালকাস, SULCUS, সালকাস। এই হচ্ছে তোমার হচ্ছে গুরু মস্তিষ্কের মেইন যে গঠনটা, সেটা। আরও আছে, সেটা হচ্ছে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। এই যে শব্দ দুটো তোমরা পাবা, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, এই দুটো শব্দ পাবা। এই দুটো শব্দ হচ্ছে দুটো অঞ্চল। সেটা কি? গ্রে ম্যাটার যেটা, তোমরা তো নিউরনকে চিনো। একটা নিউরন কেমন, সাথে সাথে যদি আমরা একটা নিউরন দেখাতে চাই, তাহলে আমি তোমাদের যেটা দেখাতে পারি যে একটা নিউরন, আমি সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে এঁকে দেখাই, তাহলে এটা হচ্ছে নিউরনের কোষ দেহ, এটা অ্যাক্সন, তাই না? এটা অ্যাক্সন। তোমরা অনেকেই বলছো যে একটু ঘোলা আসছে। তাহলে দেহ নিউক্লিয়াস থাকে, দিস ওয়ান ডেনড্রাইট এবং দিস ওয়ান এক্সন। এখন এই এক্সন থেকে গ্যাপ যে থাকে, আবার এখানে যদি একটা নিউরন শুরু হয়, এই গ্যাপটাকে বলা হয় সিন্যাপস। তাহলে গ্রে ম্যাটার TER এবং হোয়াইট ম্যাটার, এটা কি জিনিস? এটা হচ্ছে সেরেব্রামের দুটো অংশ, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। সেরেব্রামের যে কোনো অর্গানের, আমি তোমাদের বলেছি বায়োলজি পড়তে, যে কোনো অর্গানের বাইরের অংশটাকে আমরা বলি কর্টেক্স। বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স। বাইরের অংশ কি বলে? কর্টেক্স। এই ব্রেনের, সেরেব্রামের কর্টেক্স অংশটা গ্রে ম্যাটার দ্বারা গঠিত। আর গ্রে ম্যাটার হচ্ছে যে অংশে এই কোষ দেহ ডেনড্রাইট এইটা থাকে। একটা নিউরনের কোষ দেহ এবং ডেনড্রাইট থাকে সেরেব্রামের যে অংশে, সেটা গ্রে ম্যাটার। আর হোয়াইট ম্যাটার যে অঞ্চলটা, ভিতরের দিকে যে অঞ্চলটা, সেটাতেই এক্সন থাকে। তাহলে আমরা ক্লিয়ার যে ব্রেনের সেরেব্রামে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার কি? সেরেব্রামের বাইরের অংশটাকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার, যে আছে কর্টেক্স। সেই কর্টেক্সের
যে নিউরন থাকে, যাতে কোষদেহ এবং ডেনড্রাইটস থাকে, তাকে বলা হয় তোমার গ্রে ম্যাটার। এবার আসো তোমার আমরা এর কাজগুলো জেনে নিই। আমরা কাজগুলোর জেনে নিলেই আমরা এই অগ্র মস্তিষ্কের গুরু মস্তিষ্ক তার কাজ কি। ঐচ্ছিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, পেশি টান, দেহের ভঙ্গি, বাকশক্তি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সব কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রতিটি বাক্য এক একটা অবজেক্টিভ। সমস্ত যে সংবেদী তথ্যগুলো আছে সেই সংবেদী তথ্যগুলোকে, এবার আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আসি, তাহলে তোমাদের সঙ্গে আমার একটা দেখাও হবে যে তথ্য কেন্দ্র সমস্ত ধরো যে তথ্য প্রক্রিয়াজাত করে। তথ্য প্রক্রিয়াজাত এই গুরু মস্তিষ্ক, সেটা মানে কি দেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা মনে করো দেশীয় পণ্য কিনে এনেছো বিভিন্ন জায়গা থেকে। ঢাকা শহর সেই ব্যবসায়ীদের কেন্দ্র। ঢাকা শহরের ব্যবসায়ীরা কিন্তু এখন চিন্তা করবে যেটা কোন পণ্যটাকে কোথায় দেব। সেরেব্রাম ঠিক তাই করে, সারা দেহের আমাদের সমস্ত দেহ থেকে যে তথ্যগুলো নিয়ে আসবে, এই তথ্যগুলো কোন আমার চোখ কিভাবে কাজ করবে, আমার কান কিভাবে কাজ করবে, আমি মাকে দেখে কেমন রিয়াকশন দিব, বাবা ডাকলে কেমন রিয়াকশন দিব, সেই কাজগুলো করব। স্পর্শ, ব্যথা, গন্ধ, ঘ্রাণ, দৃষ্টি সব কিছুই এটা ভূমিকা রাখবে। তাহলে যদি কোশ্চেন আসে তো আমরা একটা ভুল করি যে আমরা কিন্তু ঐচ্ছিক পেশির টান এখানে যদি বলা হয় যে সাকিব আল হাসান বা তোমার আমাদের মুশফিক এরা অথবা আমাদের ক্রিকেটাররা বল করার সময় পায়ে টান পড়লো এবং পড়ে গেল, সেক্ষেত্রে ওটার জন্য তার দায়ী ব্রেন কোন অংশ সেটার বর্ণনা দাও। আমরা কিন্তু সবাই এটা ভুল করি, করে গুরু মস্তিষ্কের বর্ণনা দিই। এটা কিন্তু গুরু মস্তিষ্কের বর্ণনা হবে না, কারণ তোমরা দেখবা যে এটা যে তোমাদের সেরেবেলাম যখন পড়াবো, সেরেবেলাম কিন্তু আমাদের দৌড়ানো, চলাফেরা এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে গেল আমাদের এইটা হচ্ছে ফোর ব্রেন, অর্থাৎ আমাদের গুরু মস্তিষ্কের যে সেরেব্রাম অঞ্চলটা তার কাজ। আরও কি করে দেখো, যে আমাদের স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা, চিন্তা, সৃজনশীলতা, তোমরা যে সৃজনশীল পরীক্ষা দিচ্ছ সব কিছু, তোমাদের সহজাত প্রবৃত্তি, মা কষ্ট দিলে কষ্ট পাবা, কেউ আঘাত দিলে আঘাত পাবা, তোমাদের যে ইনস্টিংক্ট বিহেভিয়ার আল্লাহ পাক যেটা তোমাদের দিয়ে দিয়েছে সেই জিনিসগুলো এখানে সব কন্ট্রোল করে। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে এই কাজগুলো দিয়ে কিন্তু আমাদের আসবে পরীক্ষাতে, কাজগুলো দিয়ে আসবে। এবার আসো থ্যালামাস। এই যে থ্যালামাস গোলাপি অংশটা দেখছো, এটা কি, যে এটা তোমার থ্যালামাসটা এটা থাকে সেরিব্রাল মেডুলা, অর্থাৎ আমাদের যে গুরু মস্তিষ্কের বাইরের অংশটাকে কর্টেক্স বলে, সেই জায়গায় ছোট্ট একটি, আমিও এখান থেকে দেখতে পাচ্ছি, আমি ওই দিক ছবির দিকেই তাকাই, তোমরা হয়তো ছবিটা দেখতে পাচ্ছ না, তোমরা বইয়ে দেখো, ছোট্ট একটি অংশ। আমি তাহলে আবার ব্যাক ক্যামেরায় যাই। এই ছোট্ট অংশটা কিন্তু তোমার হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাস যেটা করে সেরেব্রাম এর প্রবেশদ্বার, এটাকে বলা হয় সেরেব্রাম গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বা সিংহদ্বার বলে, যে এখান থেকেই সব কিছু আমাদের প্রবেশ করবে সেরেব্রামের, এটা প্রবেশ পথ। এটাকে কাজ কি, দিস অন রিলে স্টেশন, অর্থাৎ আমাদের যে পেরিফেরিতে দেহের বিভিন্ন জায়গায় যে স্নায়ুগুলো কাজ করছে তাদের রিলে স্টেশন কাজ করবে। তারপরে রিফ্লেক্স অ্যাকশন, যেমন তোমাকে মা বকা দিল, তুমি হঠাৎ করে খুব রেগে গেলা, তোমার যন্ত্রণা হচ্ছে। আমি তো ক্লাসে হলে দুষ্টামি করতাম, তাই না, কারোর জন্য যন্ত্রণা হচ্ছে, তখন যে বুকে ব্যথা অনুভব করো, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এটা কন্ট্রোল করে। আরও যেটা করে তোমার হচ্ছে সেরিব্রাল এর যে লোবগুলো আছে, অর্থাৎ আমাদের যে এই অংশটার বিভিন্ন লোব আছে, লোবটা আমি আবার পরে পড়াচ্ছি। লোব মানে খণ্ড, পুরো ব্রেনে কিছু খণ্ড আছে, 4টা খণ্ড আছে, সেটা পড়ব। ঐচ্ছিক পেশির কাজ, এখন ঐচ্ছিক পেশির কাজ বলতে আমি উমামা একটু ক্লিয়ার করে বলি,
ঐচ্ছিক পেশির কাজ বলতে কিন্তু আমাদের অনেক কিছু ঐচ্ছিক পেশি আছে। আমাদের তাকানো, আমাদের চোয়াল নামানো ওঠানো, আমাদের কথা বলা, তারপর আমাদের হাত নড়ানো, এগুলো হচ্ছে তোমার সেরেব্রাম, গুরু মস্তিষ্ক ঐচ্ছিক পেশির। কিন্তু তোমাকে যদি বলে তুমি মুভমেন্ট করছো, জায়গা পরিবর্তন করছো, তুমি দৌড়াচ্ছ, তুমি যেটা মুভমেন্ট, যেটা মুভমেন্ট নয়, তোমার লোকোমোশন, যেটা তুমি দৌড়াচ্ছ, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছ, তখন পজিটিভলি সেরেব্রাম নয় সেরেবেলাম, ক্লিয়ার, এই অঞ্চলটার কাজ তখন দেবে। যদি তোমার শুধু ঐচ্ছিক পেশির টান অর্থাৎ হাতের কাজ করব দিল বা বসে থেকে তুমি কাজ করছো, তখন সেরেব্রামের বর্ণনা দিবে। আজ যখন বলবে তুমি দৌড়াচ্ছ, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, তুমি পড়ে গেলে, তুমি ব্যথা পেলে, তখন কিন্তু এই যে পান পাতার মতো সুন্দর একটা ফুলের মতো অংশ দেখছো সেরেবেলাম, এটার বর্ণনা তোমাকে দিতে হবে। এই সেরেবেলামটা তোমার বর্ণনাটা তোমাকে দিতে হবে, এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর কি দেখো যে আমরা এইটা তোমার, আমরা যদি এখন এইটা পড়ি যে আর কি কাজ করে সেরেব্রাম, আর কি কাজ করে, যে আমাদের সেই চিন্তা শক্তি সমন্বিত করলো। সেরেব্রাল থ্যালামাসে চলে এসেছি আমরা। এই থ্যালামাসটা সিংহদুয়ার হিসেবে কাজ করলো। মনে রাখবে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই গোলাপি অংশটার, গন্ধ ছাড়া অর্থাৎ স্মেল, গন্ধ ছাড়া সমস্ত স্নায়ু প্রবাহ দেহ থেকে প্রত্যেকটা রিয়াকশন ও ব্রেনে আনবে এক্সেপ্ট গন্ধ। তাহলে এটা কিন্তু অ্যাপ্লাইডের কোশ্চেন, এটা কিন্তু সৃজনশীল, এটা কিন্তু হায়ার অ্যাবিলিটি। তোমাকে কোনোভাবে বুঝিয়ে দিল যে তুমি কোনো একটা জায়গার একটা জিনিসের তুমি যখন গন্ধ পাবে না, গন্ধ পাচ্ছ না, মানে গন্ধ না পাওয়ার সঙ্গে সম্পৃক্ত জায়গাটা কোনটি সেটির বর্ণনা দাও, তখন কিন্তু তোমার এই গোলাপি অংশটা অর্থাৎ থ্যালামাসের বর্ণনা দিতে হবে। থ্যালামাসের বর্ণনা দিতে হবে। এর আরও কাজ কি? এর আরও কাজ তোমাকে ঘুম থেকে জাগানো। তুমি ঘুম থেকে জাগিয়ে কিন্তু তোমার যদি সেখানে কেউ অ্যাটাক করে, তোমার যদি সেখানে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ থাকে, তুমি অ্যালার্ট হবে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু থ্যালামাস নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে বিষয়, এই কাজগুলো যদি আমরা ভালো করে না জানি, তাহলে আমরা এর কোনো অংশের অ্যান্সার করতে পারবো না। যার জন্য আমি তোমাদের কি বলেছি যে প্রত্যেকটা, যেমন অগ্র মস্তিষ্কে যে তিনটা অঞ্চল আছে, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা অংশ পাশাপাশি রেখে তোমরা যেটা করবে সেটার কাজগুলো পাশাপাশি লিখবে। সেখানে দেখবা কিছু কমন কাজ আছে। কমন কাজগুলো বহুপদী। যদি ধরো ক্ষুধা, ভালো লাগা, ভালোবাসা থ্যালামাসেও আছে, হাইপোথ্যালামাসেও আছে, সেরেব্রামেও আছে, তাহলে দ্যাটস ওয়ান মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের বহুপদী যেটা হলো সেটার প্রশ্ন হয়ে গেল। আর কাজের তো প্রতিটি লাইন কিন্তু একটা করে অবজেক্টিভ। সেরেব্রামের কাজ নিচের কোনটি, তাহলে তোমার প্রত্যেকটা কাজ জানতে হবে। দয়া করে তোমরা, আমি বারবার তোমাদের আদেশ দিয়েছি, কাজগুলো পাশাপাশি লিখবে। এবার আসো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই যে গাঢ় নীল অংশটা দেখছো, এটা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি? ব্রেনের থার্ড ভেন্ট্রিকল এবং থ্যালামাসের তলদেশে অবস্থিত। থার্ড ভেন্ট্রিকল সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলেছি। থার্ড ভেন্ট্রিকল কোথায় থেকে? বিটুইন রাইট অ্যান্ড লেফট থ্যালামাস, অর্থাৎ থ্যালামাসের এই অঞ্চলটার রাইট এবং লেফট দুটো অঞ্চল আছে, সেই জায়গায় থেকে থার্ড ভেন্ট্রিকল। এই হাইপোথ্যালামাস যে কাজটা করে দেহের ভারসাম্য রক্ষায়, হোমিওস্ট্যাটিস ভারসাম্য। হোমিওস্ট্যাটিস ভারসাম্য শব্দটা লেখো, HOMEOS, হোমিওস্ট্যাস। দেখো, হোমিওস্ট্যাসিস দেখতে পাচ্ছ, হোমিওস্ট্যাসিস। তোমরা যারা মেডিকেলে পড়তে চাও বা মেডিকেলে নাও পড়তে চাও, তোমরা যদি মেডিকেলে নাও পড়তে চাও, এই বিষয়গুলো জানতে হবে। তোমার শরীরের বিভিন্ন অঞ্চল থেকে যে অনুভূতিটা আসলো, সেটা এসে তোমার দেহের পরিবেশের সঙ্গে, অর্থাৎ তোমার ভিতরের একটা পরিবেশ আছে না, বডির ভিতরের একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা কি? বডির ভিতরের পরিবেশটা কি?
বডির ভিতরের পরিবেশ হচ্ছে তোমার পরিপাকতন্ত্র, তোমার নার্ভাস সিস্টেম বলো, স্নায়ুতন্ত্র, প্রতিটি তন্ত্রের যে প্রতিটি, দেখো আমি কিন্তু এভাবেও দেখাতে পারি তোমাদের, প্রতিটি তন্ত্রের যে সমন্বয়, অভ্যন্তরীণ, বডির অভ্যন্তরীণ যে সমন্বয়, অর্থাৎ বাইরে থেকে তুমি সব কিছু নিলে, কালেক্ট করলে তথ্যগুলা করে বডির মধ্যে, তোমার বডির মধ্যে একটা পরিবর্তন ঘটবে, দ্যাট ইজ হোমিওস্ট্যাসিস। এটার কাজ কে করছে? এটা কিন্তু করছে হাইপোথ্যালামাস। আর কি কাজ করে? আর যে কাজ করে যে তোমাদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, এটা একটা আলাদা ক্যারেক্টার পেলাম অন্য অন্য অঞ্চলের চেয়ে, এটি কিন্তু আর একটা আলাদা ক্যারেক্টার পেলাম, সেটা কি রিপ্রোডাক্টিভ। যদি চাই তাহলে কিন্তু আমরা চলে যাব কিন্তু হাইপোথ্যালামাস। আরও যেটা কাজ করে পাকস্থলীর পেরিস্টালসিস। পেরিস্টালসিস কি? পাকস্থলীর যে সংকোচন প্রসারণ, যার জন্য খাবারটা নিচের দিকে নামে, সেই কাজটা কিন্তু এই হাইপোথ্যালামাস করে। আর যেটা করে বিভিন্ন নিউরো হরমোন এবং ট্রপিক যে হরমোনগুলো আছে, ট্রপিক হরমোন হচ্ছে যে হরমোনটা অন্যান্য হরমোনের ওপর প্রভাব বিস্তার করে, সেটা ট্রপিক হরমোন। এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। তাহলে আমরা সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস তিনটা অঞ্চল কিন্তু আলাদা করে লিখব, তিনটা অঞ্চলের কাজ লিখব। আমি বারবার বলেছি যে ধরো এই জায়গায় যদি আমরা তিনটা অঞ্চল লিখি তাহলে কমন কাজগুলো এক লাইনে লিখব। ধরো এটা যদি থাকে ক্ষুধা, এটা যদি থাকে ক্ষুধা, এটাও যদি থাকে ক্ষুধা, তা সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস তিনটাই যদি ক্ষুধার সঙ্গে জড়িত থাকে সেটা লিখব। কমন কাজগুলো প্রথমেই লিখে নিব। আমি ক্লাসে বারবার বলি যে স্টুডেন্ট লাইফ নট এ বেড অফ রোজেস, অর্থাৎ এই সময়টা তোমরা যদি অনেক অনেক কাজ করো, আর বাবা ছেলেমেয়েরা, এটা তো সাহিত্য না যে মজা, অনেক মজা, কিন্তু এটাও নিজেকে জানাও কিন্তু অনেক মজা। পড়ায় যদি আনন্দ নিয়ে আসো, যে আমার বডিটাকে আমি জানছি, আমার ব্রেনটা কিভাবে কাজ করছে, সেগুলো আমরা জানবো। সেগুলো কত মজার না, যে আমি কোন জায়গাটা আমার ভাবছে, ভালোবাসছে, মার জন্য কান্না করছে, সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা পাশাপাশি তিনটা অঞ্চল লিখে কমন কাজ এবং আনকমন কাজগুলো লিখে ব্রেনে সেট করব। যে কাজ দিয়ে যে অঞ্চলটা তুমি বুঝতে পারবে সেটা তুমি লিখবে। এটা গেল আমাদের অগ্র মস্তিষ্ক। এবার আসো আমাদের মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের নাম কি বলো তো? আমরা নাম শিখেছিলাম, লিখো, কেউ একজন লিখো। আমরা লিখেছিলাম প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে রম্বেনসেফালন। মধ্য মস্তিষ্কের এই যে দেখছো মধ্য মস্তিষ্কর, এখানে কিন্তু খুবই ক্ষুদ্র একটা অঞ্চল। মধ্য মস্তিষ্কটা চিত্রে, অন্তত এই চিত্রে দেখানো যায় না। ব্রেনের বিভিন্ন চিত্রের যে হয়তো সেটা দেখানো যেতে পারে, কিন্তু এই চিত্রে তোমাদের মধ্য মস্তিষ্কটা ওভাবে দেখানো যায় না। শুধু আমি বলে দিচ্ছি যে এই যে হাইপোথ্যালামাস নীল অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটার একটু নিচে অবস্থিত ছোট্ট একটা অংশ। এর তিনটি অংশ থাকে। সেই তিনটি অংশ তোমরা একটু লিখে নাও। দেখো আমি এখানে লিখছি, তোমাদের দেখাচ্ছি কি কি সেই তিনটি অংশ থাকে। দেখো, দেখতে পাচ্ছ তিনটি অংশ? তোমাদের লেখার কারণে তো আমি দেখতে পারছি না লেখার কারণে। তাহলে আমরা তোমরা শুনে লিখে নাও। সেটা হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট আর কর্পোরা কোয়াড্রোজেমিনা। আমি যে লিস্টটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এই যে দেখো যে লিস্টটা তোমাদের আগে দেখিয়েছিলাম, আবার আমরা একটু ব্যাক ক্যামেরায় যাই। এই যে দেখো আমরা মধ্য মস্তিষ্কের যে অংশগুলো লিখেছি, কর্পোরা কোয়াড্রোজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কল, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, মধ্য মানে এটা হচ্ছে মধ্য ব্রেইন, মাঝখানের ব্রেইনের অংশগুলো কোথায় থাকে দেখো। এটা থার্ড এবং ফোর্থ যে ভেন্ট্রিকল আছে সেটা জাংশনে থাকে। এই তিনটা অঞ্চল খুবই ক্ষুদ্র অঞ্চল, এবং সেই ক্ষুদ্র অঞ্চলটা যে আমাদের এই হাইপোথ্যালামাস আছে, এটার নিচে খুবই ছোট অংশ, যেটা এই চিত্রে দেখানো যায় না।
এখন এই সেরিব্রাল এটা কেমন, এটা দেখতে কেমন, সেরিব্রাল পেডাঙ্কলটা একটু নলাকার আর একটু গোলাকার হচ্ছে কর্পোরা কোয়াড্রোজেমিনা। আর সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেটা হচ্ছে যে এটাতে এক ধরনের তরল থাকে, সেই তরলে এটা কাজ করে। একটা তরলে পূর্ণ নালী হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, তরলে পূর্ণ নালী। এখন এর কাজ কি, এই মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে তোমার অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা, অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। আর যে কাজগুলো করবে দেখো, এখন পর্যন্ত কিন্তু আমরা দর্শন এবং শ্রবণ পাইনি, এই জায়গাটা এসে দর্শন এবং শ্রবণ করবে, দর্শন এবং শ্রবণ করে তার একটা প্রতিবেদন সৃষ্টি করবে। শুধু দর্শন আর শ্রবণ হলেই তো হবে না, তার একটা প্রতিবেদন। তুমি মাকে দেখে যেরকম হাসবা, হ্যাঁ, আর তোমাদের তো আমরা বলি যে তোমরা সিনেমার নায়ক নায়িকা দেখে কীরকম করবা, আবার বাবা মা যখন বকছে তখন এক ধরনের, বাবা মার আচরণ, বাবা মা যদি খুব স্নেহ করে ডাকে তাহলে এক ধরনের প্রতিবেদন সৃষ্টি করবা, বাবা মা যদি এদিকে আসো তখন কিন্তু তোমার মুডটা একটু আলাদা হবে। এই যে মুড, তুমি শুনছো, শোনার সঙ্গে তুমি দেখছো যে সেটা কিভাবে কাজ করছে, সেই অনুযায়ী কিন্তু প্রতিবেদন করছো। তুমি যদি তার কণ্ঠস্বরে নাও বুঝতে পারো, তার যে দেখা যে ভঙ্গিটা, সেটা দেখে কিন্তু তুমি বুঝবে যে সে তোমাকে ভালোভাবে ডাকছে না খারাপভাবে ডাকছে, বাবা রেগে আছে না বাবা খুব সহজভাবে ডাকছে, সেই অনুযায়ী কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়াটা দিবা। অর্থাৎ আমাদের জীবনের আমরা যে খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছি, আর্ন করছি, কেউ ডাকাতি করছি, চুরি করছি, লুটপাট করছি, এবং এই করোনা মহামারীর মধ্যেও আমরা নানা রকম দেখছি, দুর্বৃত্তায়ন দেখছি, সব কিছুই দেখছি, ভালো কাজও দেখছি, মানুষের মৃত্যু দেখছি, আমরা এর মধ্য দিয়েও কেউ ভয় পাচ্ছি, কেউ কোনো ভয় না পেয়ে বাইরে যাচ্ছি। এই সকল বিষয়, প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করছে আমাদের মাথারই খুলির মধ্যে অবস্থিত যে ব্রেইনটা, সেই ব্রেইন থেকে যে বিভিন্ন নার্ভ তোমার সারা শরীরে চলে গেছে, তারা কিন্তু এই কাজগুলো করছে, এবং সেটার মস্তিষ্কের যে 3টি অঞ্চল, সেই অঞ্চলগুলো আমরা আজকে পড়ছি এবং দেখছি। ফাইনালি যেটা পশ্চাৎ মস্তিষ্ক, তোমরা বলো আবার যে আমি পশ্চাৎ মস্তিষ্কের নাম কি দিয়েছিলাম? এই যে দেখো, পশ্চাৎ মস্তিষ্কের নাম আমরা রম্বেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্কর অংশগুলোর নাম দেখো, অংশগুলোর নাম দেখতে পাচ্ছ নাকি উল্টা যাচ্ছে আমি জানি না, হ্যাঁ এটা তো উল্টা যাচ্ছে, তাহলে আমি আবার দেখাই দিই তোমাদের। দেখো, পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা, এই সবগুলো ব্রেনের চিত্রে দেখা যায়। নিয়ে আসি আমি আবার ব্রেনের চিত্রটা, এটা হলেই আমাদের কিন্তু আজকের ক্লাস মোটামুটি শেষ হবে। এই যে দেখো, সেরেবেলাম, চমৎকার একটা পাতা বা একটা ফুলের মতো একটা অঞ্চল, এটা হচ্ছে সেরেবেলাম। এই যে অঞ্চলটা আমি একটু কাঠালি কালার, তাই না, এটা জ্যাকফ্রুট কালার, এই যে রং করে রেখেছি, পন্স, অ্যান্ড দেন ফাইনালি মেডুলা অবলঙ্গটা, এই যে দেখো রেডটা কিন্তু স্পাইনাল কর্ড, আর নীলটা যেটা ব্লু, ডার্ক ব্লু, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। তাহলে সেরেবেলাম, তারপরে পন্স এবং মেডুলা অবলঙ্গটা মিলে পশ্চাৎ মস্তিষ্ক, এই কয়টা মিলে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখন সেই পশ্চাৎ মস্তিষ্কের কাজগুলো আমরা পড়ি, সেরেব্রাম কি কাজ করে, তারপরে সেটার গঠনটা কেমন সেরেব্রামের। এবার আমরা মস্তিষ্কটা একটু টাঙিয়েই রাখি, মস্তিষ্কটা আমরা একটু টাঙিয়ে রাখি, কারণ এই অঞ্চলটা আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে এই চিত্রে দেখতে পাচ্ছি। তোমরা যে হালকা, হ্যাঁ হালকা এই আকাশী অঞ্চলটা দেখতে পাচ্ছ, সেরেব্রাম। সেরেবেলাম কি, যেটা লঘু মস্তিষ্ক, এটারও দুটো অঞ্চল থাকে, সেই দুটো অঞ্চল একটা যোজক দ্বারা, যে যোজক দ্বারা এই দুটো অঞ্চল সংযুক্ত থাকে, দ্যাটস কল ভার্মিস। এটাও কিন্তু দুটো অঞ্চল যারা, মানে দুটো অঞ্চল থাকে ভার্মিস,
এই ভার্মিস নামক যোজক। আর যোজক কি? যোজক তোমাদেরকে আমি বলেছি দ্যাট টিস্যু, কিছু টিস্যু বা টিস্যু সেল হতে পারে যা সবগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। তোমার ব্রেনের কত কালার দেখবে বাবা, গান আছে না, কতই রঙ্গ জানো রে মানুষ, কতই রঙ্গ জানো। ব্রেনের তো এখানে আমি 2-3টা কালার দিয়েছি। ব্রেনের হচ্ছে যে 100 বিলিয়ন নিউরন আছে, এত কালার, এত কালার। ব্রেন যে কখন কোন কালার দেখায় তা নিজেকে জানা এত সহজ না। নিজেকেই জানা যায়। তুমি নিজে, তোমার নিজের জীবনটাও তোমার না, সেই জীবনটায় তুমি যে কত ধরনের আচরণ করো তার কিছু ইনস্টিংক্ট আর কিছু অ্যাকোয়ার্ড তোমার অর্জন করো সারা জীবনে। এবং মনে রাখবা, মজার ব্যাপার হচ্ছে ব্রেইন সেল ডিভাইডেড হয় না। সুতরাং তোমার বাবার কিন্তু কোনো, তোমার ব্রেন যেটা তোমার কি বলবো, তোমার বুদ্ধিমত্তা যেটা, সেটা কমই আসে, সেটা কিন্তু পাবা তোমার মায়ের সেল থেকে, ক্রোমোজোম থেকে। আর বাকি 60%, 40 যদি মার ব্রেনটা পাও, বাকি 60% তুমি এনভায়রনমেন্ট থেকে শিখবে সারা জীবনে। সুতরাং মায়ের ভূমিকা অনেক, যার জন্য ইসলামে মাকে কিন্তু বলা হয়েছে যে তার পায়ের নিচে ছেলে মেয়ে উভয়েরই বেহেশত, অর্থাৎ মাকে সম্মান করবে, মাকে ভালোবাসবে। মা যদি তোমাদের দিকে তাকিয়ে একটুখানি হাসে তাহলে তোমাদের জীবন অনেক ভালো হবে। এই সেরেব্রাম পশ্চাৎ অংশে তোমার থাকে এবং এইটার ওজন, গড় ওজন 150 গ্রাম। আজান শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি আস্তে করে একটু বলি, স্টে হোম, বাসায় থাকো, ভালো থাকবা। এই সেরেবেলামকে কিন্তু বলা হয় পশ্চাৎ মস্তিষ্কে, এই অঞ্চলটাকে বলা হয় লঘু মস্তিষ্ক। এটা 2টি অংশ আমি দেখিয়েছি তোমাদের, ভার্মিস নামক যোজক দ্বারা নিয়ন্ত্রণ থাকে, থাকে। এর কাজ কি? নিয়ন্ত্রণ। এখন তোমরা জানো যে আমরা ভারসাম্য কিন্তু অন্যটাতেও পড়েছি, হাইপোথ্যালামাসেও পড়েছি, হোমিওস্ট্যাসিস। ওই ভারসাম্য আর এই ভারসাম্য কি? এটার ভারসাম্য আর এটার ভারসাম্য কি? এটা কিন্তু নানা তথ্য নিয়ে এসে তোমার বডির অভ্যন্তরীণ পার্টসগুলো কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে কাজ করবে, যেটা আমি বুঝিয়ে দিলাম সেটা। আর এই ভারসাম্য হচ্ছে, তোমরা জানো আমাদের ভারসাম্যর অর্গান হচ্ছে কান, আমাদের এয়ার, আমাদের কান। কানে যদি জোরে থাপ্পড় দাও তুমি পড়ে যাবা, তাহলে এই জায়গাটা, অর্থাৎ তোমার পড়ে যাওয়া, তোমার আঘাত পেয়ে পড়ে যাওয়া, তোমার আবার সোজা হওয়া, সেই জায়গাটা এটা কন্ট্রোল করে। আর এই সেরেব্রাম কিন্তু ওই যে বলেছিলাম সাকিব আল হাসানের দৌড়ানো, এরা দৌড়াবে, এরা টাইপ করবে, সাবলীল চলাফেরা, এরা দিক নির্দেশন, সব কাজগুলো তোমার এই অঞ্চলটা করবে। কাজেই এটা আমরা ওই উদ্দীপক দিয়েই যদি চাওয়া হয়, তোমরা ভুলেও সেরেব্রামে যাবে না, সেরেবেলামে আসবে। যে তোমার ক্রিকেট খেলার সঙ্গে যদি এটা দেয়, অবশ্যই আমরা এইটাতে চলে আসবো অবশ্যই। দেখো, ব্রেন সম্পর্কে একটা খুব সুন্দর আমি এক্সাম্পল দিই, সেটা অর্কেস্ট্রার নাম শুনেছো তোমরা, যে মিউজিক সিস্টেম। এখানে দেখো তোমরা আমার চেয়ে ভালো জানো, ড্রাম বাজায়, পিয়ানো বাজায়, কত কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সারা দিকে ছড়ানো থাকে, সারা দিকে সব মিলেই হয়তো বেজে উঠলো দারুণ একটা সুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু আলাদা আলাদা করে ড্রামে যদি বিট পড়ে, অন্য জায়গায় বিট পড়ে, তাহলে সেগুলো কোনোটাই আলাদা আলাদা কোনো মিন করবে না, কোনো কিছু একটা ফুটে উঠবে না। সমস্ত মিউজিকগুলো নিয়ে যদি একটা সুর বেরিয়ে আসে, ও আমার বাংলা মাগো, বা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, বা মা আমি তোমাকে খুবই ভালোবাসি, এই যে কথাগুলো এই অর্কেস্ট্রার মতো সমস্ত মিউজিকগুলো নিয়ে যেমন একটা সুর ফুটে ওঠে, ব্রেনের সমস্ত অংশের কাজের সমন্বয় ঘটিয়ে একটা প্রতিবেদন ফুটিয়ে ওঠে। এবার আসো আমাদের লাস্ট যে আর 2টো অংশ আছে, পন্স। এই পন্স কি? পন্স হচ্ছে যে একদম সেরেব্রাল এবং তোমার মেডুলা অবলঙ্গটায়, সেরেব্রালাম আর মেডুলা অবলঙ্গটার কানেকশন করে, এই দুটোর কানেকশনের জায়গায়, এই জায়গায় এসে কাজটা কিন্তু একদম আলাদা। কাজে এই কাজ দিয়ে যদি চাই
তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে। এটা মূত্রনালীর যে আমাদের পেশি আছে তার সংকোচন প্রসারণ করবে, তোমরা মূত্র ত্যাগ করবে। তারপরে তোমাদের চোয়াল, তোমাদের মুখমণ্ডলে যে ওপরে নিচে চোয়াল আছে সেগুলো ওঠানামা করতে পারবে, অক্ষিগোলকের সঞ্চালন করতে পারবে, লালাক্ষরণ করতে পারবে। তারপরে সেরিব্রাম এবং যে রিলে স্টেশন, সেরিব্রাম এবং তোমার যে মেডুলা অবলঙ্গটা আছে, স্পাইনাল কর্ড আছে, এদের রিলে স্টেশন, যে এই পন্সটা এই সব তথ্যগুলো নিয়ে রিলে করে দিয়ে দেবে মেন জায়গাগুলোতে। আর যেটা করবে, আরও গুরুত্বপূর্ণ কাজ আছে, শ্বাসহার যেটা আমরা যে শ্বসন নিচ্ছি, ইনটেক অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে বের করে দিচ্ছি, এটা নিয়ন্ত্রণ করবে। এবং এই যে নানাবিধ কাজ করছে, শ্বাসক্রিয়া, রিলে স্টেশন, তারপরে দেহের দুপাশের পেশিগুলো, অর্থাৎ আমরা যে বললাম ভারসাম্য, তোমার ডান পাশে পড়ে যাচ্ছি, বাম পাশে পড়ে যাচ্ছি, সেই বিষয়গুলো এরা কন্ট্রোল করবে। অ্যান্ড ফাইনালি আসো মেডুলা অবলঙ্গটা, আমাদের এই যে দেখো এই অঞ্চলটা মেডুলা অবলঙ্গটা, এই যে অঞ্চলটা মেডুলা অবলঙ্গটা, এটা কি? এটা স্পাইনাল কর্ড, পন্সের নিচ থেকে স্পাইনাল কর্ডের একদম উপরিভাগ পর্যন্ত এটা অবস্থিত এবং সবচাইতে পিছনের অংশ, ব্রেনের সবচাইতে পিছনের অংশ। ভেরি 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 ইম্পর্টেন্ট কাজ কি সেটা আমি আবার একটু তোমাদের ফ্রন্ট ক্যামেরায় আসি, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত ব্রেনের সমস্ত অঞ্চলগুলো দেখেছি। কাজগুলোর জন্য আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য ফ্রন্ট ক্যামেরায় আসলাম। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কাজ। কি কাজ করছে? যে তোমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা তোমরা জানো, কার্ডিয়াক মানে আমাদের হার্ট, এটা যে রক্ত সঞ্চালন, তোমার সারা শরীরে যে রক্ত যাচ্ছে তার কিন্তু নিয়ন্ত্রণ করছে, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। আর কি করছে তোমার মেডুলা অবলঙ্গটা? পৌষ্টিক নালীর পেরিস্টালসিস বললাম, তারপরে হচ্ছে রক্তবাহিকার সঞ্চালন, অর্থাৎ ধমনী শিরার মধ্যে যে রক্ত যায়, ব্লাড প্রেশার, তোমার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এগুলো নিয়ন্ত্রণ করবে। তোমার যে ঘাম নিঃসরণ হয়, তোমার যে শ্বসন নিচ্ছ এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বুকটা ভার লাগছে কিনা, তারপরে নিঃসরণ, ঘাম নিঃসরণ, খাদ্য গ্রহণ, এগুলো করবে। আর যেটা কাজ করবে স্পাইনাল কর্ড, আমাদের স্পাইনাল কর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সঙ্গে ব্রেনের যোগাযোগ রক্ষা করবে। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা কাজ করে রিফ্লেক্স অ্যাকশন, অর্থাৎ তুমি কোনো কিছু দেখে, রোশন ম্যাডাম যখন বকাবকি করে রাগ হয় না, রাগটা তোমরা প্রকাশ করতে পারো না, এই যে রেগে গেলা বা কোনো একটা মজার গল্প, আমরা তো ক্লাসে আসলে এখানে তো আমরা ফর্মাল ক্লাসে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো ক্লাসে আমরা একটু মজা করি, একটু গান করি, কবিতা বলি, নানা রকম কিছু করে পড়াশোনা করি। তো পড়াশোনাটাকে আনন্দের মধ্যে নিয়ে আসি। তো সেই রকম যে তুমি রেগে গেলা, তোমার কিছু গলায় ঢুকছে না, তোমার লালাক্ষরণ হচ্ছে, তোমার ভমিটিং হচ্ছে, এই সমস্ত। আর বেশ কিছু ক্রেনিয়াল নার্ভের কিন্তু উৎপত্তি স্থল এই মেডুলা অবলঙ্গটা। তা এই ছিল আমাদের আজকের ক্লাস। কিন্তু ব্রেনের বিভিন্ন অংশ আমি চেষ্টা করেছি যে আমাদের অগ্র মস্তিষ্ক একটু রিকল করি আমরা। দেখো অগ্র মস্তিষ্কের তিনটা অঞ্চল কি কি ছিল বলো তো? আমাদের তিনটা অঞ্চল ছিল সেরিব্রাম, তারপরে ছিল থ্যালামাস, তারপরে ছিল হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আমরা প্রত্যেকটা অংশের কাজ বলেছি, পাশাপাশি লিখে মুখস্থ করব। আমরা কিন্তু গঠনও পড়েছি। আমরা জেনেছি ব্রেনের যে 4টা ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকলগুলো কোথায় কোথায় থাকে। আমরা জেনেছি মধ্য মস্তিষ্কের নামটা হচ্ছে মেসেনসেফালন, এবং সেটা কোথায় থাকে? ছোট্ট একটা অংশ থ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে থাকে। এটারও 3টা অংশ আছে মধ্য মস্তিষ্কে। সেই 3টা অঞ্চল আমরা জানি কি কি। তোমার হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রোজেমিনা এবং ফাইনালি সেরেব্রাল অ্যাকুইডাক্ট, যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্লুইড বহন করে এইটা, সেই ফ্লুইডগুলোকে। আর সেরেব্রাল ভেন্ট্রিকল যেটা বললাম ওটা CSF, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যা তোমার জীবনকে রক্ষা করে, সে ভেন্ট্রিকলে থাকে। আর পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো আমরা জানলাম, সুন্দর একটা ফুলের মতো দেখলাম, সেটা হচ্ছে সেরেবেলাম। তারপরে দেখলাম আমরা
পন্স, তারপরে দেখলাম আমরা মেডুলা অবলঙ্গটা, এবং এটার প্রত্যেকটার আমরা গঠন খুব সংক্ষিপ্ত আকারে আছে। এখানে ইন্টারমিডিয়েট সেকশন, এটা তোমার ডাক্তারির ফার্স্ট পার্টে অনেক অনেক ভালোভাবে এর বর্ণনা আছে। এটা আমরা ছোট করে যতটুকু আমাদের পড়লে আমাদের ইন্টারমিডিয়েটের জন্য আমরা জানবো, এবং মোটামুটি জানবো, এত কমও নেই কিন্তু, অনেক সুন্দর করেই দেওয়া আছে। এগুলো আমরা জানবো, শিখবো, এবং তোমরা যে অবজেক্টিভের কোশ্চেনগুলো বলো, প্রত্যেকটা কাজ অবজেক্টিভ। খাদ্য গলধকরণ ব্রেনের কোন অংশের কাজ, অবজেক্টিভ। হোমোস্ট্যাসিস ভারসাম্য নিয়ন্ত্রণ ব্রেনের কোন অংশের কাজ, অবজেক্টিভ। অর্থাৎ প্রত্যেকটা কাজ একটা করে নলেজ, প্রত্যেকটা কাজ একটা করে অবজেক্টিভ কোশ্চেন। তো আশা করি তোমরা কিভাবে ব্রেনটা পড়বে, কিভাবে মুখস্থ করবে, প্রত্যেকটা পার্টস আলাদা করবে, অগ্র মস্তিষ্কের, পশ্চাৎ মস্তিষ্কের, মধ্য মস্তিষ্কের, তাদের কাজগুলো পাশাপাশি লিখবে, লিখে ব্রেনে সেট করবে। কমন কাজগুলো বহুপদী, আনকমন কাজগুলো ব্রেনে সেট করবে। আনকমন কাজ দিয়ে তোমাদের সৃজনশীল কোশ্চেনগুলো হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস কিন্তু আমি নার্ভে চলে যাব, ক্রেনিয়াল নার্ভগুলো এবং স্পাইনাল কর্ডের গঠনটা পড়ব। এবং তোমরা জানো আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ হিউম্যান বডির সবচাইতে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো সিস্টেম নেই, এই নার্ভাস সিস্টেমটা এবং ব্রেনটা। যাদের নার্ভাস সিস্টেম ডেভেলপ না তারা পাগল, দুনিয়ার বুকে পাগল হয়ে চলে। আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুক, ইমানটা রাখুক, আমরা সবাই যেন ইমানি হায়াত পাই, এবং যখন মৃত্যু আসে আমরা যেন ইমানের সঙ্গে যেতে পারি। এই দোয়া সবাই করো। আর করোনা মহামারী, তোমরা ভাইরাস সম্পর্কে আমি একদিন তোমাদের ক্লাস নেব। তোমরা জানো এটি কতটা মারাত্মক। আমরা শৃঙ্খল কিন্তু এই চেইন ভেঙে দিচ্ছি না, আমরা দলে দলে বের হচ্ছি। আমরা আসলে খুব, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা কি অনেক বেশি বুদ্ধিমতী, মানে বুদ্ধিমান জাতি কিনা, যে যেখানে অনেক কিছুই লকডাউন হচ্ছে, আমরা অনেক কিছুই খুলছি। তো আবার দরকারও আছে, দেশের স্বার্থে, দেশের ইকোনমিকের কারণে অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা সাবধানে থাকবো, আমরা বাসায় থাকবো, স্টে অ্যাট হোম, বাবা মায়ের সাথে থাকো, বাবা মার কাছে থাকো। এমন একটা বিষয় যে করোনাটা এমন নয় যে একজনের ডিজিজ হয়েছে আর একজনের হবে না, ফ্যামিলির যে কোনো একজনের হলে তোমরা কিন্তু সবাই সাফারার হবে। এবং আমরা বারবার দেখছি হসপিটালগুলোতে ট্রিটমেন্ট দিতে পারছে না, নানা রকম সমস্যা হচ্ছে। আমরা তো অসহায়, অনেক বেশি অসহায় সৃষ্টিকর্তার কাছে, এবং আমাদের এই সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারেন যিনি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা সবাই তার কাছে প্রার্থনা করব। আর এই সময় পড়াশোনাটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনা করবে, সুস্থ থাকবে, প্রোটিন খাবে। যারা মুসলিম জাতি তারা রমজান জানো আমাদের রহমতের সময়টা চলে গেল, এখন নাজাত এবং মাগফিরাত, তোমরা রোজা রাখবে, তারাবি পড়বে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াতের মাস, বারবার করে কোরআন তেলাওয়াত করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য দোয়া করবে। মানুষের মঙ্গল কামনার মধ্যে সবচাইতে সুখ। জীবনে একটা কাজই করবে, মানুষকেই মানুষ হও কথাটা বলা হয়, তোমরা মানুষ হও, মানুষের মঙ্গল চিন্তা করো। সবাই ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার আগামী শনিবার ঠিক দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।